নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। এবার আমরা সরাসরি চোখ রাখবো নয়াদিল্লিতে, যেখানে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর অনির্বাণ। সরাসরি দেখে নেব অনির্বাণের অগ্নিবাণ। ধন্যবাদ বিশাখা। সরাসরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দিল্লির সাউথ অ্যাভিনিউতে। অনির্বাণের অগ্নিবাণ আজ দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে। তার কারণ দিল্লির ভিতরে, অর্থাৎ দেশের রাজধানীর ভিতরে যেন একটা নতুন রাজধানী তৈরি হয়েছিল, আজ সকাল থেকে হয়েছিল বলাটা ভুল, এখনো পর্যন্ত হয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি 181 নম্বর সাউথ অ্যাভিনিউর সামনে, মাঝে 182 নম্বর, তার ঠিক পরেই 183 নম্বর। আমি বিশ্বজিৎকে বলবো একটু প্যান করিয়ে জাস্ট দেখিয়ে নিতে আমাদের দর্শকদের জন্য। এখনো যে বাড়িটার সামনে ইতিউতি জটলা, নিরাপত্তা রক্ষীদের সদা তৎপরতা বুঝিয়ে দিচ্ছে আজকে রাজধানী দিল্লির ভিতরে আরও একটা রাজধানী আসলে এই 183 নম্বর সাউথ এভিনিউ। যে বাড়িটাকে ঘিরে, যে বাড়ির বাসিন্দাকে ঘিরে এই মুহূর্তে আবর্তিত হচ্ছে ভারতের রাজধানীর রাজনীতি। এক কথায় রাজধানীর আম রাজনীতির দরবার, রাজনীতির আম দরবার থেকে শুরু করে খাস দরবার। তার কারণ সাধারণ মানুষকে নিয়ে বরাবর রাজনীতি করতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাই, যে কারণে তার নাম, তার দলের নাম তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের মধ্যেই তৃণমূল অংশকে সঙ্গে নেওয়ার জন্য, তৃণমূলের কংগ্রেস কর্মীদের কথা বলবার জন্য। আর ঠিক সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রত্যাশী এই মুহূর্তে রাজধানীর কে নন, এক কথায় হুজ হুরা। এম.কে. স্ট্যালিন থেকে শরদ পাওয়ার, অন্যদিকে প্রশান্ত কিশোর, তিনি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোট কিশোর হিসেবে কাজ করেছেন, সামনের দিনেও কাজ করে যাবেন। তারই মধ্যে কংগ্রেসের তরফ থেকে আনন্দ শর্মা, কমলনাথ দেখা করে গিয়েছেন। আগামীকাল বিকেল ঠিক 4:30 কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, যে বৈঠককে চায়ের নেমন্তন্ন বলে আনুষ্ঠানিক একটা মোড়ক দেওয়া হয়েছে। যে আনুষ্ঠানিকতার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজকে সাংবাদিক বৈঠকের সময় কিছুক্ষণ আগে, যে সোনিয়াজি তাকে চায়ের জন্য, অর্থাৎ চায়ের নেমন্তন্নের জন্য ডেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা আজ সকালবেলা যে কথাটা বলে শুরু করেছিলাম আপনাদেরকে আরো একবার জানাই, আজ সকাল থেকে এই বাড়িটা কর্মতৎপরতার কেন্দ্র, রাজধানীর যাবতীয় রাজনীতির কর্মতৎপরতার কেন্দ্র। মাঝে একবার যেন একেবারে যাকে বলে রথ দেখতে এসে কলা বেচার মতো অথবা বুড়ি ছুঁয়ে যাওয়ার মতো রাজ্যের প্রশাসনিক প্রধান এসছেন। লাগাতার তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর তিনি এসে দেশের প্রশাসনিক প্রধান নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন না? হতে পারে। রাজ্যের নানা ধরনের সমস্যার কথা এই কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন। তার মধ্যে প্রধানতম সমস্যা এই মুহূর্তে গোটা দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, যেটা কোভিডের তৃতীয় ঢেউকে আটকানো, ভ্যাকসিন। সেই ভ্যাকসিন নিয়ে কথা হলো নরেন্দ্র মোদীর সঙ্গে, আর সেই কথাবার্তার ফাঁকেই রাজ্যের অন্যান্য দাবি দেওয়ার কথাও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরই ফাঁকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে এই দেখা করা, তার আগে বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক, তার পরে বিরোধী দলনেতাদের সঙ্গে বৈঠক, রাজধানীর বিশিষ্ট কিছু সাংবাদিকদের সঙ্গে দেখা করা, কিছু বর্ষিয়ান অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করা বা শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করা, আর কাল সকাল থেকেও ঠাসা কর্মসূচি, যেখানে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের যে নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি অর্থাৎ সাংসদদের সঙ্গে বৈঠক করবেন লোকসভা এবং রাজ্যসভার, এবং তারপর রাজধানীর সাংবাদিকদের সঙ্গে একটি হাইটিতে একটি চায়ের নেমন্তন্নে তিনি মিলিত হবেন, এবং তারপর বিকেল 4:30 সোনিয়া গান্ধীর সঙ্গে তার বৈঠক। এই যাবতীয় রাজনৈতিক তৎপরতার মধ্যে আমরা আসলে আজকে অনির্বাণের অগ্নিবাণে উত্তর খোঁজার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের তরফে এই যে যাবতীয় তৎপরতা, সেটা কি প্রিম্যাচিওর নাকি সেটা সময়োচিত? 3 বছর বাকি আছে এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনে। অনেক আগে থেকে শুরু করা হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আজ বলেছেন যে উত্তরপ্রদেশের নির্বাচন আছে, পাঞ্জাবের নির্বাচন আছে, তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। তাহলে কি আরেকটু দেখে শুনে 22 এবং 23 যে 8টি রাজ্যের নির্বাচন আছে তারপর গুটি সাজানো শুরু করলে ভালো করতেন? নাকি 3 বছর আগে থেকে প্রস্তুতি নিয়ে ঠিক করেছেন আসলে নরেন্দ্র মোদীর মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ার জন্য এই সময়টা প্রয়োজন? এ নিয়ে অনির্বাণের অগ্নিবাণে আজকে বিতর্ক করবো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে আপনাদের সঙ্গে পরিচয় করাই। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোহিনুর মজুমদার রয়েছেন, আমার সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির তরফ থেকে বিজেপির বিধায়ক বিমান ঘোষ, আমার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন বিশিষ্ট অতিথি। তাদের সঙ্গে আপনাদের পরিচয় করানোর আগে সরাসরি চলে যাই আজকের এই বিতর্কের, অর্থাৎ অনির্বাণের অগ্নিবাণের মূল প্রশ্নগুলিতে। অজিত মাইতি, তৃণমূল নেতা, আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে যোগ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি। আমি আসবো অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচয় করানোর জন্য, কিন্তু তার আগে সরাসরি আজকে অনির্বাণের অগ্নিবাণের মূল প্রশ্নগুলো। অগ্নিবাণ 1,
3 বছর আগে বিরোধী ঐক্যের চেষ্টা, সেটা কি তাড়াহুড়ো নয়? আজকে অনির্বাণের অগ্নিবাণ 1, অগ্নিবাণ 2। বাইরে উড়িয়ে দিল, গুরুত্ব না দিলেও আসলে কি সত্যি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করতে পারছে বিজেপি? অগ্নিবাণ 2, অনির্বাণের অগ্নিবাণের আজকের অগ্নিবাণ 3। কংগ্রেসের মমতায় আগ্রহ, এটা কি আন্তরিক না আসলে দায় পড়ে? বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দিতে বারবার ব্যর্থ হওয়ার পরই এবার শেষমেশ মমতাকে জায়গা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। এ নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে একে একে আলোচনায় যাব। একেবারে প্রথমে আমি যাব কোহিনুর মজুমদারের কাছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে। কোহিনুর বাবু, যে প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে, যে এই যে জোটের চেষ্টা, নরেন্দ্র মোদী বিরোধী জোট গঠনের চেষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আজকে বলেছেন যে এখনো উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের ভোট রয়েছে, তার জন্য প্রস্তুতি শুরু করা দরকার। একবার শুনে নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে। আমি তারপর আপনার কাছে আমার প্রথম প্রশ্ন নিয়ে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের ভোট প্রসঙ্গে। थर्ड टाइम चुनाव होने का बाद बंगाल का जनता को आशीर्वाद लेके हमारा जो गवर्नमेंट आए, उसका बाद प्राइम मिनिस्टर का साथ, चाहे राष्ट्रपति जी का साथ हमारा मुलाकात करने का मौका नहीं मिला। एक दफे प्राइम मिनिस्टर गया था कलाई कुंडा में, तब तो हम वो मीटिंग था, उसमें इंडिविजुअल मीटिंग करने का कोई ये नहीं था। तो इसी के लिए मैं आफ्टर 2 years दिल्ली में आया और हम प्राइम मिनिस्टर का पास मिलने के लिए गया था। ये विजिट हमारा पूरा काटेसी विजिट है कि चुनाव का बाद एक दफे भेंट करने पड़ता ही है सब। ये हमारा कॉन्स्टिट्यूशन का मुताबिक एक प्रोटोकॉल होता है। लोकसभा अभी देर है, लेकिन प्लानिंग तो पहले से ही करना पड़ता है। जैसे यूपी का इलेक्शन है, पंजाब का इलेक्शन है, त्रिपुरा का इलेक्शन है। आप लोगों ने देखा कि कल त्रिपुरा में हमारा लड़का लोग गया तो उसको सबको हाउस अरेस्ट करके रख दिया, उसको उधर का गवर्नमेंट। जैसे आपका इधर में दैनिक भास्कर पेपर का आज भी मैंने सुना 200 लोगों को रुक के रख दिया है। ये नहीं करना चाहिए। और पेगासस में मैं चाहती हूँ कि प्राइम मिनिस्टर एक ऑल पॉलिटिकल पार्टी मीटिंग बुलाए, मीटिंग बुला के सबको सब बात करके ओपिनियन लेके कोई ना कोई सुप्रीम कोर्ट से इंक्वायरी हम लोग को होना चाहिए। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমি সেখান থেকে কোহিনুরবাবু আপনার কাছে জানতে চাইবো, প্রিম্যাচিওর নয়, 3 বছর সময়, সামনে 2 বছর আছে, আরো 22 এবং 23, সেখানে 8টা রাজ্যের ভোট আছে, যেখানে উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে, পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে। আর একটু পরে শুরু করা যেত না? আগে হয়ে গেল না? দেখুন, এটা একটা স্ট্র্যাটেজিক্যাল, যদি আপনি স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন করেন সেটা একটা অন্য পার্সপেক্টিভ। কিন্তু একটা এই যে টোনটা, এই যে বিজেপি বিরোধী টোন, এই যে কেন্দ্রীয় সরকারের অটোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধে যে টোন, সে সুরটা কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফলদের পরের থেকেই উঠে এসেছিল। এই সুরটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছেন এমনটা নয়। এই বিজেপির ভোট, এখানে পশ্চিমবাংলায় ভোট, তাদের এত শক্তি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, গুলি, এর পরেও পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন। এখান থেকেই সুরটা কিন্তু শুরু হয়ে গেছে। আগামী দিন যে বিজেপি একেবারে থাকবে না, বাংলা ভারতবর্ষ থেকে সরে যেতে হবে, ঠিক যেমনভাবে 42 সাল থেকে শুরু হয়ে গেছিল ভারত ছাড়ো আন্দোলন, ঠিক সেরমভাবে সেটা 5 বছর আগে শুরু হয়েছিল, এটা কিন্তু 3 বছর আগে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলন থেকে শুরু হয়েছে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে অনির্বাণবাবু, যে ভোট নিয়ে, ভোটের কালচার, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কালচার নয় যে ভোটের 3 মাস আগে হঠাৎ করে জল থেকে উঠে আসবো, সারফেস হব, ভোটে প্রচার করব, গাড়ি টাড়ি, বেলুন টেলুন ইত্যাদি ইত্যাদি করে টোরে তারপর ভোট হয়ে গেলে বাড়ি চলে যাব, নয়। একটা আন্দোলন, একটা সংগঠিত গণ আন্দোলন সারা দেশে দরকার। কৃষি বিল থেকে শুরু করে, পেগাসাস থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে, এনআরসি থেকে শুরু করে, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে, এই গণ আন্দোলনটা সারা দেশব্যাপী তৈরি করতে হবে। ঠিক যেমনভাবে 2006-07 থেকে সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনটা বাংলায় শুরু হয়েছিল,
ঠিক সেমনভাবে দেশব্যাপী গণ আন্দোলনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং সেটা কেউ একা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সবাই, যেখানে যার যেই রাজনৈতিক দলের শক্তি আছে, যাদের সাংগঠনিক যেই শক্তি আছে, তারা নিয়ে আজকে এই অগণতান্ত্রিক সংবিধান বিরোধী সরকারটার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করবে। দিস ইজ দি মোটো। নির্বাচন তো অনেক পরে আছে, সেটা আপনি সেই আসবে নিজের প্রসেসে। বুঝতে পেরেছি কোহিনুর বাবু আপনার বক্তব্য। আমি অদ্ভুতভাবে ইন্টারেস্টিংলি কোহিনুর বাবু আপনার বক্তব্যের সঙ্গে আমি মেলানোর চেষ্টা করছিলাম আজ থেকে 20 বছর 22 বছর 25 বছর আগের পরিস্থিতিটা, যখন এই রাজ্যের সিনিয়র সাংবাদিকরা বলতেন বারবার বামফ্রন্ট কেন ভোটে যেতে জানেন, আসলে সিপিএম সারা বছর সংগঠনটা করে, সিপিএম আসলে সারা বছর ভোট করে, আর অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো এই রাজ্যে কংগ্রেস জন্মের কিছুদিন পর পর্যন্ত তৃণমূল কংগ্রেস আসলে শুধুমাত্র ভোটের সময় কংগ্রেসের মধ্যে সারা বছর সেই ভোট করার একটা যেন বার্তা দেখতে পাচ্ছি। আমি আসবো কোহিনুর বাবু, নিশ্চিতভাবে সে কথাতেও আসবো। সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপির তরফ থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন, বিজেপির মুখপাত্র। সন্ময় বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের রাজ্যের নেতারা দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, স্বাভাবিক সন্ময় বাবু, অত্যন্ত স্বাভাবিক যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরকে গুরুত্ব দেবেন না, উড়িয়ে দিতে চাইবেন, কিন্তু আমি ফ্যাকচুয়ালি কয়েকটা কথা বলছি সন্ময় বাবু। আপনার যেহেতু সাংবাদিকতার অতীত রয়েছে, আমার ধারণা আপনি লজিক্যালি আমার কথাগুলোকে স্বীকার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটির জন্য এই মুহূর্তে দিল্লিতে সমাদৃত হচ্ছে, এই মুহূর্তে যদি সরিয়ে রাখি তৃণমূল কংগ্রেসের নীতি, আপনাদের নীতি, তার পারস্পরিক বিরোধিতা, এটাকে সরিয়ে রাখলাম, নির্বাচনী সাফল্যের জায়গা থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটির বিরুদ্ধে লড়াই করে একটি আঞ্চলিক দল টানা সফল হয়ে চলেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর, তৃণমূল কংগ্রেস ছাড়া এই আয়তনের কোন রাজ্যে এমনটি আর দেখাতে পারবেন যাদের সঙ্গে সরাসরি বা পরোক্ষ বিজেপির কোনো বোঝাপড়া নেই? অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলির ক্ষেত্রে হয় পরোক্ষ নয় সরাসরি বিজেপির সঙ্গে বোঝাপড়া রয়েছে। বিজেপি বিরোধী হিসেবে যারা শুরু করেছেন, নীতিশ কুমার বা লালু প্রসাদ যাদব যে চেষ্টা শুরু করেছিলেন মহাগঠবন্ধন করে বিহারে, তা মুখ থুবড়ে পড়েছে লালু জোট থেকে বেরিয়ে যাওয়ার পর বা নীতিশ লালু জোট ভেঙে যাওয়ার পর। উত্তরপ্রদেশে সেটা দানাই বাঁধেনি। একমাত্র ব্যতিক্রম হয়ে এত বড় মাপের আয়তনের একটি রাজ্যে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অস্বীকার করবেন কি করে সন্ময় বাবু? না, আমরা অস্বীকার করছি না। অনির্বাণ, একটা কথা খুব পরিষ্কার বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এই মুহূর্তে দিল্লিতে হচ্ছে। আমরা চাই যে একটা প্রকৃত বিরোধী দল বা প্রকৃত বিরোধী জোট সারা ভারতবর্ষে থাক। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে সারা ভারতবর্ষের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনাল করার একটা প্রজেক্ট প্রশান্ত কিশোর বা পিকে নিয়েছেন। ফলে স্বাভাবিক একেবারে আমি সন্ময়বাবু আপনার কথাটা সূত্র ধরে একটু বিমানবাবুর কাছে যাব। বিমান ঘোষ আমার সঙ্গে রয়েছেন, বিজেপি বিধায়ক। বিমানবাবু, সন্ময়বাবুর যে কথাটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনাল করার একটা উদ্যোগ পিকে নিয়েছেন, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, 2014-তে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু একইভাবে 2013 সাল থেকে ঠিক এইভাবে ন্যাশনাল করার উদ্যোগ নিয়েছিলেন প্রশান্ত কিশোর। ওটা ছিল গুজরাট মডেল। পাল্টা যদি আজকে বাংলা মডেলের কথা আসে, আপনারা সেটাকে গুরুত্বহীন করছেন কেন? শুধুমাত্র এই দেমাকে যে আপনাদের দলটা সর্বভারতীয় নামে এবং কাজে। দেখুন, 2019 সাল আপনি বলুন, 13-14 বাদ দিয়ে 2019 চেষ্টা হয়েছিল একটা বিরোধী দলের পরিকল্পনা। আমরা ব্রিগেড ময়দানের সমস্ত বিরোধী দলকে একসঙ্গে জনসভা করতে দেখেছি। তারপর কি দেখলাম, যখন লোকসভা ভোটের রেজাল্ট বেরোলো, বিরোধী দল শূন্য হয়ে গেল, অনেকের অস্তিত্ব সংকটে পড়ে গেল। তাই মমতা ব্যানার্জি এই দিবাস্বপ্ন দেখাটা একটা জোট করে সেই জোটের মুখিয়া হবে, এটা বেকার। আরেকটা কথা বলতে চাই, উনি তো আমাদের পশ্চিমবঙ্গে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন নেতারা এসেছিলেন, বহিরাগত তকমা দিয়েছিলেন। তো এখন উনি দিল্লি যাচ্ছেন, নেতাদের সঙ্গে বৈঠক করছেন, ত্রিপুরা বলছেন, উত্তরপ্রদেশ বলছেন, তাহলে ওনার কি এই দ্বিচারিতা মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না। উনিও তো ওনাদের কাছে বহিরাগত তকমা পাবেন। তাই মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা, পশ্চিমবঙ্গে একটা রুলস, আধার জায়গায় গিয়ে একটা রুলস, এই রুলস ভারতবর্ষের মানুষ মানবে না। আর পশ্চিমবঙ্গে এই ভোটের রেজাল্টের পর যেইভাবে সন্ত্রাস, খুন, রাহাজানি, ধর্ষণ হয়েছে, গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বিশ্বের মানুষ দেখেছে।
তাই মমতা ব্যানার্জি এই মুখটাকে গোটা ভারতবর্ষ ভালো করে চেনে। সেখানে মোদী অর্থাৎ একদিকে যখন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যাশনালি আরো বেশি প্রজেক্ট করার কথা বলছে, তখন আরো বেশি করে বিমানবাবু আপনারা কিন্তু ভোকাল ফর লোকাল থাকতে চাইছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যেই, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার দল, তাদের রাজনৈতিক আদর্শ, তাদের রাজনৈতিক প্রচার, তাদের কৌশল এবং তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনাটা সীমাবদ্ধ থাকুক, এটা আপনারা চাইছেন। নিশ্চিতভাবে এটা আপনাদের দিক থেকে একটা ট্যাকটিক্যাল লাইন তো বটেই। কিন্তু আমি অজিতবাবুর কাছে যাব। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি আমার সঙ্গে রয়েছেন। অজিতবাবু, একেবারে প্রায় জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি ছায়াসঙ্গী, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস গড়ে তোলার কারিগরদের অন্যতম জেলাতে, যারা এখনো পর্যন্ত প্রথম দিন থেকে আজ পর্যন্ত সংগঠনটা করছেন। অজিতবাবু, আপনার কাছে আমার একটা অপ্রিয় প্রশ্ন আছে। এই সেদিনকে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বসন্তের কোকিল বলেছেন, সেই রাহুল গান্ধী তো আজও কংগ্রেসে, সেই সোনিয়া গান্ধী তো আজও কংগ্রেসের নেতৃত্বে, সেই রাহুল গান্ধীর মা। তাহলে আজকে নতুন কি ঘটলো? সেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর হাত ধরেই আবার আপনারা ভোটের প্রচারে যাবেন, আর মানুষ এটা বিশ্বাস করবেন যে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, সব জোড়া লেগে গেছে। এটা কি হয় অজিতবাবু? দেখুন, পলিটিক্সে আগে আপনাকে ফার্স্ট এনিমি, সেকেন্ড এনিমি, থার্ড এনিমি বাছাই করে নিতে হবে। দিস ইজ ইডিওলজি। এটা হচ্ছে পলিটিক্সের তত্ত্ব। তো দিদি কখন কি বলেছেন, ঠিক আছে বলেছেন, তখনকার প্রেক্ষিতে হয়তো কথাগুলো বলেছিলেন। কিন্তু এখন বিজেপি ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বড় বিপদ। তাহলে বড় বিপদটা ঠেকানোর জন্য বাদবাকি যারা আছেন তাদের সবাইকে নিয়ে একসাথে চলার নামই হচ্ছে রাজনীতি। রাজনীতি তো সবাইকে ছাড়া একসাথে না চললে হতে পারে না। বিজেপি নিজে মনে মনে ভাবতে পারে যে আমি অল ইন্ডিয়া পার্টি করে আত্মসুখ লাভ করতে পারে, কিন্তু বিজেপির পায়ের তলার যে মাটি সরে গেছে, এতবার করে প্রধানমন্ত্রী কলকাতায় এসে পুরো মন্ত্রিসভা নিয়ে এসে কোটি কোটি টাকা খরচা করে দিদির এগেনস্টে, তৃণমূলের এগেনস্টে প্রচার করবার পরেও আজকে পিপল, মানুষ পশ্চিমবঙ্গের ধূলিসাৎ করে দিয়েছে বিজেপিকে। ঠিক তেমনি 2024 সালে যে বিজেপিকে চলে যেতে হবে, কেন এই যে কোহিনুর খুব সুন্দর করে বললেন, পেট্রোল ডিজেল থেকে, কৃষি বিল থেকে, আরও বিভিন্ন ইস্যু, প্রধানমন্ত্রী এগেনস্টে করাপশন থেকে বিভিন্ন যে ইস্যু উঠে পড়েছে, সেই ইস্যুগুলো আজকে মানুষ ভালো মনে নিচ্ছে না। আর সেটার জন্য মানুষ ভেবেছে ভারতবর্ষের, আর কে কি বললো জানি না, যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিকল্প যিনি সবাইকে একটা ফোরামে আনতে পারবেন। অজিতবাবু, আপনার কাছে আমার সোজা প্রশ্ন। দক্ষিণবঙ্গে কংগ্রেসের ঝান্ডা ধরার লোক নেই কবে থেকে, তার বোধহয় ইয়ত্তা নেই। তার কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বারবার কংগ্রেসের বোঝাপড়া, এবং দক্ষিণবঙ্গে বরাবরই তৃণমূল কংগ্রেসকে সব ছাড়তে হয়েছে কংগ্রেসকে। কার্যত কংগ্রেস এখন উত্তরবঙ্গের 3 জেলার পার্টিতে পরিণত হয়েছে। এবার অজিতবাবু, আপনার কাছে আবার প্রশ্ন। আপনি তো খুব সুন্দর করে প্রথম শত্রু, দ্বিতীয় শত্রুর কথা বলছিলেন। তা প্রথম শত্রুকে মোকাবিলা করবার জন্য, আমি জানি না কংগ্রেস এখন আপনাদের কাছে শত্রু কিনা, দ্বিতীয় অথবা তৃতীয় শত্রু কংগ্রেস, অথবা প্রথম অথবা দ্বিতীয় মিত্র কংগ্রেসকে আপনি দক্ষিণবঙ্গে আপনার জেলাতে কটা আসন ছাড়তে প্রস্তুত? না দেখুন, এটা একটা অন্য ব্যাপার। এখন কংগ্রেসকে আদৌ তৃণমূল আসন ছাড়বে কি ছাড়বে না, কংগ্রেসের সঙ্গে আদৌ কোনো কিছু হবে কি হবে না, এটা আমাদের পার্টির ম্যাটার। এটাতে আমাদের ইন্টারাপ্ট করবার কোনো জায়গা নেই, আর আমরা এরকম কোনো কথা বলি না। দেখুন, তবে আবার বলছি, কংগ্রেসের বাংলায় কোথাও ভুল ছিল, যার ফলে কংগ্রেস আজকে নীল হয়ে গেল। যেমন লেফট ফ্রন্টের বাংলায় থিওরিটিক্যাল ভুল হয়ে গেছে, তারা শত্রু বাছাই করতে পারেনি, তারা মমতা এগেনস্টে লড়াই করে গেছে, যার ফলে কি হয়েছে, মানুষ তাদের কিছু ভোট বিজেপির দিকে চলে গেছে, তা ওদের দিকে যায়নি। আর মানুষ দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একাই মাথা সোজা করে আজকে মোদির বিপদটা মানুষকে বাংলার বোঝাতে পেরেছে, এবং সেজন্যই অল ইন্ডিয়া মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন না যে দিল্লিতে কিভাবে ব্যস্তভাবে উনি সময় কাটাচ্ছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায় কাল থেকে দিল্লি গেছেন, আজকে সারা দিন আমরা দেখছি। দেখুন, আমাদেরও তো একটা ইন্টারেস্ট আছে। আপনার কথা সূত্র ধরে আমি কোহিনুর বাবুর কাছে আসি। কোহিনুর বাবু, তাহলে জোট যদি হয় পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে কংগ্রেসের সঙ্গে, তাহলে কোহিনুর বাবু সর্বভারতীয় ক্ষেত্রে
তৃণমূল কংগ্রেস লাগাতার 3 বার মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে কংগ্রেস এবং অন্য বিরোধীদের কাছে সম্পদ, কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেস শূন্যতে থেকে যাওয়া কংগ্রেস বিধানসভায় আপনাদের কাছে বোঝা না? আমি একটা জিনিস একটু বুঝিয়ে বলি, একটু বুঝিয়ে বললে বোধহয় সুবিধা হবে। 2 মিনিট টাইম হবে, বেশিক্ষণ না। ধরুন আমি এই আপনাদের স্টুডিও থেকে নামতে গিয়ে সিঁড়িতে পিছল খেয়ে পড়ে গেলাম, আমার পা ভাঙলো, একটু কুনুইতে কাটলো, আর আমার মাথায় হ্যামারেজ হয়ে চোট লাগলো এবং ব্রেনে ব্লাড ক্লট করলো। আপনি আমাকে কোনটা ট্রিট করবেন প্রথমে? আমার পা ভাঙা দেখবেন, কুনিতে ব্যান্ডেড লাগাবেন, না হাসপাতালে নিয়ে গিয়ে আমার ব্লাডটা ক্লট করা বন্ধ করবেন? ইট ইজ অবভিয়াস আমার ব্রেনে ব্লাড ক্লট করাটা বন্ধ করবেন। ঠিক একইভাবে আমার প্রাইম প্রয়োজনটা কি এখন? দেশটা বাঁচানোর লক্ষ্যে আমাদের প্রাইম প্রয়োজন এই মুহূর্তে দেশটা বাঁচানোর লক্ষ্যে যে একটা সরকার, যে সরকার ক্রমাগত দেশটাকে শেষ করে দিচ্ছে, দেশের মানুষকে শেষ করে দিচ্ছে, ক্রমাগত ভারতের স্পিরিট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে কন্টিনিউয়াস ডেমলিশ করে যাচ্ছে, তাদেরকে আগে সরানো সেই জায়গাটা। এবার যেটা বললেন কংগ্রেসের সাথে জোট, নির্বাচন স্ট্র্যাটেজি, কে কত ভোটে লড়বে, কে কত আসন লড়বে, আমার মনে হয় অনির্বাণ দা, ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট অ্যান্ড টু আর্লি টু ডিসকাস। টু আর্লি টু প্রেডিক্ট, টু আর্লি টু ডিসকাস, কিন্তু জোট বাঁধাটা জরুরি। এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় হয়ে গেছে আবার আজকের অনির্বাণের অগ্নিবাণের আসল প্রশ্ন বা প্রকৃত প্রশ্ন, আজকের আলোচনার ভিত্তিতে উঠে আসা মূল প্রশ্ন, অনির্বাণের অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র। বিরোধী জোটে সমস্যা বলেই কি প্রকাশ্যে নীরব মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধী জোটে সমস্যা বলেই কি জোট নিয়ে, নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে নীরব মমতা বন্দ্যোপাধ্যায়? আমি এই নিয়ে আলোচনাতে যাওয়ার আগে আসুন আপনাদেরকে আজকে একটা নির্দিষ্ট বাইট শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে সাংবাদিক বৈঠক করছিলেন তখন নির্দিষ্টভাবে রিপাবলিক বাংলার তরফ থেকে এবং রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে তার কাছে আমার প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস লাগাতার নির্বাচনী সাফল্যের জেরে এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি বিরোধিতায় তাদের আন্তরিকতা প্রশ্নে তো অটোমেটিক চয়েস হয়ে উঠছেন বিরোধী জোটের, তাহলে কেন তারা সেই জোটের নেতৃত্ব স্বীকার করছেন না? খানিকক্ষণ থমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ছিল, কি উত্তর আপনারাই শুনুন। তৃণমূল কংগ্রেস বা আপনি চান বা না চান, আপনারা তো অটোমেটিক চয়েস হয়ে উঠছেন। আপনারা ভালো থাকুন, বৃষ্টিতে ভিজবেন না। আপনারা मुकुल बाड़ी की बसছেন না কেন? मुकुल बाड़ी तो बसते बोललाम। आप लोगों को मुकुल का घर में बैठने के लिए इंतजाम किया है। बोलছে নিতিন, আচ্ছা আমি এখনই যাচ্ছি। তৃণমূল কংগ্রেস বা আপনি চান বা না চান, আপনারা তো অটোমেটিক চয়েস হয়ে উঠছেন। আপনারা ভালো থাকুন, বৃষ্টিতে ভিজবেন না। আপনারা मुकुल बाड़ी की बसছেন না কেন? मुकुल बाड़ी तो बसते बोललाम। आप लोगों को मुकुल का घर में बैठने के लिए इंतजाम किया है। बोलছে নিতিন, আচ্ছা আমি এখনই যাচ্ছি। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই প্রসঙ্গে এই মুহূর্তে জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় চোখ রেখেছেন তাদেরকে জানিয়ে রাখি, আজকে কংগ্রেসের তরফ থেকে তৃতীয় সাক্ষাৎ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জাস্ট এই মুহূর্তে ঢুকে গেলেন অভিষেক মনু সিংভি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত সাংসদ অভিষেক মনু সিংভি, বিশিষ্ট আইনজীবী, কংগ্রেস সাংসদ, এই মুহূর্তে 183 সাউথ এভিনিউর ভিতরে তার শরীরটা আমরা দেখলাম দরজা দিয়ে অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠকের জন্য তিনি চলে গেলেন। 6:20 এখন সন্ধে ঘড়িতে সময়, যদিও দিল্লিতে এখন রীতিমতো ফটফটে দিনের আলো। আমি যে কথায় ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার উত্তরে তিনি ঠিক যেভাবে জোটের নেতৃত্ব প্রশ্ন এড়ালেন, আমি বিমানবাবুর কাছে যাব। বিমান ঘোষ বিজেপির তরফ থেকে রয়েছেন। বিমানবাবু, আপনারা বারবার এই খোঁচাটা দেন, জোট তো বুঝলাম, নির্বাচন তো বুঝলাম, কিন্তু নেতাটা কে হবে, জোটের মুখকে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্নে অত্যন্ত সংযম দেখাচ্ছেন, কিন্তু আমার যেটা ব্রহ্মাস্ত্রের প্রশ্ন ছিল, এই সংযমটা কি আসলে বিরোধী জোটে এখনো পর্যন্ত সমস্যা আছে বলে, অনৈক্য আছে বলে আপনারা কি মনে করেন? দেখুন, গোটা ভারতবর্ষের রাজনীতি হিসাব করলে গোটা রাজ্য ধরে বিরোধীদের সেই অর্থে কোনো ভূমিকা নেই। আপনি লক্ষ্য করে থাকেন কংগ্রেসের ভূমিকা অধিক একদম দূরবীনের মধ্যে দেখতে হবে। বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। পশ্চিমবঙ্গে মমতা একটু আগে একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন যে বিজেপি নাকি পশ্চিমবঙ্গে ধূলিসাৎ হয়ে গেছে।
আমরা 2,30,00,000 ভোট পেয়েছি পশ্চিমবাংলাকে বলতে চাই, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,82,00,000 ভোট, 52,00,000 ভোটের জিন্দগিতে পার্থক্য। প্রথমবার দেখলাম কনসোলেশন প্রাইজ পেয়ে কেউ এত নাচেন। কেননা এই এত ভোট পাওয়ার পর যারা বলছেন অহংকার করে যে পশ্চিমবঙ্গে বিজেপি ধূলিসাৎ হয়ে গেছে, তাদের মুখের সামনে বাস করছে, লাস্টে শেষে না গিয়ে দিল্লি দেখতে গিয়ে কোহিনুর বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কোহিনুর বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি কনসোলেশন প্রাইজের কথা বলছেন, আচ্ছা এই একই রকমের কনসোলেশন প্রাইজ তো আপনারা লোকসভা নির্বাচনে 2019-এ পেয়েছিলেন। ব্যর্থতার যদি হিসেব করেন না, তাহলে 2019-এ আন্তরিকতা দেখিয়ে আপনারা Exactly, 2019-এ ব্যর্থ। good question, আর অনির্বাণ দা, ভীষণভাবে ঝাঁপিয়ে পড়ে আন্তরিকতা দেখিয়ে 2021-এ বিজেপি ব্যর্থ। Yes. একজন বিধানসভায় ব্যর্থ, একজন লোকসভায় ব্যর্থ। না, আমি বলে দিই, উত্তরটা দিয়ে দিই। উত্তরটা দিয়ে দিই। 2019 সালে আমাদের খারাপ রেজাল্ট হয়েছিল। আমরা কিন্তু কোনোদিনই এসে বলিনি যে আমরা অত ভোট পেয়েছি, আমাদের এটা নৈতিক জয় নয়। আমরা বলেছি আমাদের দেখতে হবে কি কি ভুল হয়েছিল, আমরা 2 বছর ধরে রেকটিফাই করেছি। মানুষের কাছে আমাদের যতটুকু ভুল বোঝাবুঝি ছিল আমরা মিটিয়ে নিয়ে নিজের মানুষ নিজে ঘরে ফিরেছি। কিন্তু আপনি অদ্ভুত বিজেপিকে দেখুন, 38% পেয়ে আমাদের সঙ্গে 10.5 ভোটের ডিফারেন্স হয়েও বিজেপি আজকে জোর গলায় বলছে তারা নাকি গুড পজিশনে আছে। তখনই আমার মনে হচ্ছে যে কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা পুরস্কার পেয়েছে 10.5% কম ভোট সরকার পক্ষ আর বিরোধী পক্ষে, 10.5% কম ভোট, এটা রেকর্ড। এই 10.5% কম ভোট পেয়ে যদি কেউ বলে আমি জিতেছি ভালো রেজাল্ট হয়েছে, তাহলে এরকম মনে হয় সেকেন্ড ডিভিশনে খেলা ক্লাব যদি ফার্স্ট ডিভিশনে চান্স পায় তারা যেরকম আনন্দ করছে সেরকম করে। প্রণব মুখোপাধ্যায় জনান থেকে বলতেন যে সম্ভবত তার হিন্দি বলতে পারার অক্ষমতাই এর জন্য দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, বাংলার যে কোনো রাজনৈতিক নেতা বা নেতৃত্ব হিন্দি বলায়ের শুধু ভাষা নয়, তার রাজনীতির সঙ্গে কতটা অ্যাকোয়েন্টেড। আমি কেরলের কথা বলছিলাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নেত্রী হিসেবে মানবেন, তারা মেনে নেবেন। আপনার কি মনে হয় সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীর মুখ হয়ে ওঠার মতো যে গ্রহণযোগ্যতা সেটা রয়েছে? দেখুন, একটা কথা আপনাকে বলি অনির্বাণ পরিষ্কারভাবে, সেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই বলে ফেলেছেন, আমি দিল্লিতে বহিরাগত। আপনি একটু খেয়াল করে দেখবেন, আজকেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকেই বলেছেন আমি দিল্লিতে বহিরাগত। আসলে ওর নিজের সিক্স সেন্স কাজ করছে যে উনি যে কাজটা করছেন সে কাজটা করতে গিয়ে ভাবের ঘরে চুরি করছেন। আপনি যে অগ্নিবাণটা আজকে ছুড়েছিলেন, যে অটোমেটিক চয়েসের কথাটা বলেছিলেন, সেই অটোমেটিক চয়েসটা বহু পরিষ্কার স্বীকার করতে পারতেন যে আমি ন্যাশনাল নেত্রী হতে এসেছি, আমি সর্বভারতীয় এরিনাতে আমি নিজেকে এস্টাবলিশ করতে এসেছি। বলবো কেন আপনার থেকে শুনে স্ট্যান্ড বলতে হবে নাকি? আপনি বলবেন আপনি আমার দলের স্ট্যান্ড বলছেন কেন? আপনি আমার দলের স্ট্যান্ড বলছেন কেন? আমার দলের স্ট্যান্ড বলার জন্য দল আমাকে পাঠিয়েছে। আপনি কি দুটো দলের মুখপাত্র একসাথে নাকি? কোহিনুর ভুল হয়ে যাচ্ছে, বারবার পরিবর্তন করলে সমস্যা হয়। নিশ্চিতভাবে সামনে 3 বছর এই বিতর্ক যে আরো জারি থাকবে এবং এই বিতর্ক যে আরো ভারী হবে, এই বিতর্ক যে আরো জোরদার হবে তা বলা যাচ্ছে। এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্টুডিও দেখেই সন্ময় বন্দ্যোপাধ্যায়, কোহিনুর মজুমদার, অজিত মাইতি এবং বিমান ঘোষ, আপনাদের চারজনকেই ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণে আজকের বিতর্কে ঠিক যে কথাটা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার আজকের প্রশ্নের উত্তরে যেভাবে নেতৃত্বের প্রশ্নে, জোটের মুখ হওয়ার প্রশ্নে খুব সুকৌশলে আমার এই প্রশ্নটি এড়িয়েছেন অন্য জবাব দিয়ে, ঠিক সেভাবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু এই প্রশ্নটি এড়াচ্ছেন। সেটা কি সমস্যার জন্য, নাকি সত্যি বিনয়ের জায়গা থেকে দিনহীনভাবেই তারা জোটের নেতৃত্ব করতে চান, প্রয়োজনে পিছনের সারিতে থেকে হলেও আন্তরিকতা প্রমাণ দিতে চান? বলবে সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে দিল্লি সফর নিয়ে অনির্বাণের অগ্নিবাণে আজকের বিতর্ক আমরা এখানেই শেষ করছি। ফিরে আসছে ছোট্ট বিরতির পর অনির্বাণের অগ্নিবাণের পরবর্তী ব্রেকিং নিউজগুলো নিয়ে, ব্রেকিং সেগমেন্ট নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। একদিকে কাল দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কালই সোনিয়া গান্ধীর সঙ্গে তার বৈঠক। কংগ্রেস সভানেত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের বৈঠক, ফের
রাজনৈতিক জোট নিয়ে, বিরোধীদের ঐক্য নিয়ে কথা, বিরোধী ঐক্যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রভাব ফেলতে পারে এবং অভিনবত্বের জায়গা থেকেই বা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে নতুন কি ধরনের দাবি রাখছে এই বৈঠক। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো এই বৈঠক সম্পর্কে এখনো পর্যন্ত তৃণমূল এবং কংগ্রেস শিবিরে রাজ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কংগ্রেস এবং তৃণমূল আবার যদি জোট হয়, দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে যে ভাগাভাগি এবং যে সমস্যা প্রত্যেক জোটের সময় দেখা গিয়েছে কংগ্রেস তৃণমূল জোটে, তার পুনরাবৃত্তি আটকানো যাবে? দেখো, প্রত্যাশার পারদ চড়ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে জোট। তুমি জানো যে এর আগেও এই ধরনের জোট হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই জোট কার্যত মুখ থুবড়ে পড়েছিল। আমরা দেখেছিলাম 2019-এ ব্রিগেডে এক ঝাঁক বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা ভিড় করেছিলেন, কিন্তু সেই জোট কোথায় গেল? তারপর জোটটা ভেঙে গেল এবং ক্ষমতায় এলো বিজেপি। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের আরও একবার এই জোটে শান দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর বৈঠক। আগামীকাল যে বৈঠক বিকেল 4টের সময় হতে চলেছে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজনীতি সম্পর্কে তাকে অবগত করার কোনো প্রয়োজন নেই। তিনি দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতির সাথে যুক্ত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পালসটা বুঝতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এই মুহূর্তে বুঝতে চাইছেন সেটা হচ্ছে বিরোধী ঐক্যের জোট যদি তৈরি হয়, শেষ পর্যন্ত কেউ মুখ ফিরিয়ে নেবে না তো? এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে, কারণ এর আগে আমরা এই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেখেছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেটা চাইছে, খুব ধীরে চলো নীতি নিচ্ছেন, কিন্তু জোটের যে সূত্র বা জোটের যে সূত্রপাত হওয়ার কথা ছিল সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইতিমধ্যে শুরু করে ফেলেছেন। আগামীকাল সোনিয়া গান্ধীর সাথে বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদদের নিয়ে বসছেন, সেখানে এক প্রস্ত আলোচনা করবেন। তারপর সোনিয়া গান্ধীর কাছে গিয়ে তার নির্দিষ্ট বেশ কয়েকটি এজেন্ডা থাকবে, যেগুলো সামনে রেখে 2024-এর লোকসভায় তারা লড়বেন। সেই এজেন্ডাগুলো পরিষ্কার করে নেওয়ার। অন্যদিকে তুমি জানো যে 200-র বেশি আসনে কংগ্রেস কিন্তু একা লড়াই করার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস ছাড়া কোনোভাবেই জোট সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে কেরিয়ার যদি গ্রাফ দেখো, তাহলে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে পারেন। প্রশ্ন, এই মুহূর্তে কংগ্রেসের আসন সংখ্যা 50 পেরোয়নি লোকসভাতে। তৃণমূল কংগ্রেসের তুলনায় কংগ্রেস একটু বড় দল লোকসভাতে আজকের দিনে দাঁড়িয়ে, এবং অতীতের যতবার বোঝাপড়া আমরা দেখেছি, একমাত্র 2009-এর লোকসভা আর 2011-র বিধানসভা নির্বাচনের বোঝাপড়া ছাড়া প্রত্যেকটি ক্ষেত্রে কংগ্রেসের ভিতরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার পরে আগে বিভিন্ন সময় বিক্ষোভ তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে এবং কংগ্রেস নেতা কর্মীদের মনে বিশেষ করে দক্ষিণবঙ্গে বঞ্চনার ভাব কাজ করেছে। সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনোদিন কোনো সমস্যা ছিল না, নেইও। ইউপিএ 2 যখন ছেড়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বাধ্যবাধকতার প্রশ্নে সেটা যে কোনো সময় জোড়া লাগার সম্ভাবনা ছিল, সেটাই হয়তো জোড়া লাগতে চলেছে। নিচু তলায় কংগ্রেস তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ঐক্য আদৌ সম্ভব, যতই জোট হোক উপর তলায়? একদমই তাই। দেখো, শীর্ষ নেতৃত্বের সাথে জোট নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে যেটা মূলত সেটা হচ্ছে নিচুতলার কর্মী সমর্থকদের। কারণ তারা তাদের একটা বড় অংশের বক্তব্য যে 2011-এ পশ্চিমবাংলায় যখন ক্ষমতা এসছে তৃণমূল কংগ্রেস, তখন কিন্তু এই কংগ্রেসের হাত ধরেই এসছে। তারপর কংগ্রেসকে কার্যত এই জোট থেকে তারা ফেলে দিয়েছে, দূরে সরিয়ে দিয়েছে। এমনকি পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে এই প্রথম যে সিপিএম এবং কংগ্রেসের একজন বিধায়ক পর্যন্ত নেই। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের যদি 2024-এ জোট হয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, এক্ষেত্রে এ রাজ্যের 42টা আসনে তার কতটা প্রভাব পড়বে সেটা অনির্বাণদা নিশ্চয়ই সময় বলবে। কিন্তু যে জোট নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা চলছে, হয়তো দিল্লিতে এই জোটের একটা সদর্থক ভূমিকা আমরা দেখব। কিন্তু ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর মধ্যে আগামীকাল বিকেল 4:30-এর বৈঠক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেস তৃণমূলের সম্ভাব্য জোটের ইঙ্গিত কি? যদি সে জোট হয় তাহলে বামেদের বিপক্ষে অবস্থান হতে পারে, এমন নানা জল্পনা আগামীকাল বৈঠকের পর থেকে আরো বাড়বে এবং সেই প্রত্যেকটি রাজনৈতিক জল্পনার উত্তর খোঁজার চেষ্টা করবো আমরা রিপাবলিক বাংলা এই দিল্লির মাটি থেকে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মাটি থেকে। চলে আসছে আমাদের পরবর্তী ব্রেকিং নিউজে। এই মুহূর্তে যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, পরের ব্রেকিং নিউজটি
তিনি সংক্রান্ত অর্থাৎ মুকুল রায় সংক্রান্ত 181 সাউথ এভিনিউর বাসিন্দা মুকুল রায়ের বিরুদ্ধে এবার সরাসরি হাইকোর্টে মামলা দায়ের। সরাসরি তার বিরুদ্ধে নয়, আসলে তার পিএসসি চেয়ারম্যান পদ প্রাপ্তি নিয়ে মামলা দায়ের। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে মুকুল রায়ের নমিনেশনকে সাপোর্ট করা হয়েছে, যেভাবে সেই নমিনেশনকে গ্রাহ্য করা হয়েছে, স্পিকার যেভাবে গ্রাহ্য করেছেন তা নিয়ে প্রশ্ন তুলে এবার সরাসরি হাইকোর্টে মামলা। কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। বিট্টু, এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, আজকে সকালবেলা নাগাদই হাইকোর্টে মূলত মামলা করা হয়েছে এবং মামলা করেছেন কল্যাণীর বিধায়ক তথা আইনজীবী অম্বিকা রায়। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে এই যে তারা বলছে হাইকোর্টে যে এই মামলাটা করেছে সেখানে মূলত যেটা বলা হয়েছে যে মুকুল রায় পিএসসি চেয়ারম্যান কী করে হয়, কারণ তিনি তো অলরেডি তৃণমূলে জয়েন করে গেছেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে 7 জন বিজেপি বিধায়ক হিসাবে দেখানো হচ্ছে মূলত বিধানসভার তরফে, কিন্তু যেখানে বিজেপি 6 জনের নাম প্রস্তাব করেছে এবং মুকুল রায়ের নাম আমরা দেখতে পেরেছি তৃণমূল এবং গোর্খা জনমুক্তি মোর্চার তরফে যখন পেশ করা হচ্ছে তখন বিজেপি মনোনীত প্রার্থী কি করে হয় এটাই মূলত বিজেপির তরফে প্রশ্ন করা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি আগামী 30 তারিখ পিএসসির বৈঠক রয়েছে এবং সেই বৈঠক ইতিমধ্যে বয়কট করতে চলেছেন বিরোধী দলনেতা সহ যে 6 জন বিধায়করা রয়েছেন পিএসসিতে, সেই 6 জন বিধায়ক। তার কারণ হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানাচ্ছেন মুকুল রায়কে তারা পিএসসি চেয়ারম্যান হিসেবে মানেনি না, সেই ক্ষেত্রে তারা কোনোভাবেই পিএসসির বৈঠকে তারা উপস্থিত থাকবেন না। এবং একই সঙ্গে ওই 30 তারিখে আবার একেবারেই আপাতত তোমাকে ধন্যবাদ বিট্টু রায়চৌধুরী আমার সঙ্গে ছিলেন সরাসরি। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করা নিয়ে বিজেপির রাজনৈতিক বিরোধিতা বিধানসভার অন্দরে শুধু থেমে থাকলো না, এবার সরাসরি তা পৌঁছে গেল হাইকোর্টের অন্দরে। মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে নিয়ে। এর পরবর্তী খবরে চোখ রাখবো, পরবর্তী ব্রেকিং নিউজে চোখ রাখবো। ত্রিপুরাতে একটি হোটেলে আইপ্যাকের সদস্যদের আটকে রাখা হয়েছে। আইপ্যাকের সদস্যদের অর্থাৎ প্রশান্ত কিশোরের টিমের সদস্যদের আটকে রাখা হয়েছে ত্রিপুরার একটি হোটেলে, এমন অভিযোগ উঠছে। চোখ রাখবো সেই খবরে। ত্রিপুরাতে আইপ্যাকের সদস্যদের একটি হোটেলে আটকে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে এমন অভিযোগ উঠছে আইপ্যাকের তরফ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি পৌলমীর সঙ্গে কথা বলবো। পৌলমী, তোমার কাছ থেকে জানতে চাইবো এই যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সম্পর্কে, এবং পাল্টা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারেরই বা তার পুলিশেরই বা ত্রিপুরার পুলিশেরই বা কি বয়ান জানা যাচ্ছে এই সম্পর্কে? একেবারে অনির্বাণ, পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে যে রুটিন চেকআপের জন্য তাদেরকে আটকে রাখা হয়েছিল, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি যখন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আসেন তিনি এই ঘটনার কড়া নিন্দা করেছেন। কেননা ত্রিপুরাতে আইপ্যাকের যে টিম অর্থাৎ প্রশান্ত কিশোরের টিম যে গ্রাউন্ড ওয়ার্ক করতে গিয়েছিল সেখানে 23 জন সদস্যকে আটকে রাখার অভিযোগ উঠে এসেছিল। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন যে শুধুমাত্র এই রাজ্যে নয় অন্যান্য রাজ্যেও খেলা হবে। আমরা জানি যে 2023-এ বিধানসভা নির্বাচন রয়েছে ত্রিপুরাতে, তাই ত্রিপুরাকেই পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। যদি বিশেষ করে সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবার জন্য ত্রিপুরাকে দিয়েই এবার পথ চলতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক গ্রাউন্ড পর্বে নেমে তারা যে মূল্যায়ন পদ্ধতি জারি রেখেছিল সেখানেই সেই 23 জন সদস্যকে হোটেলের মধ্যে আটকে রাখার অভিযোগ উঠে এসেছিল। আর এরপরেই তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বস্ত 3 জন সৈনিককে পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন এবং তাদেরকে যাতে উদ্ধার করে নিয়ে আসা যায়। তবে পুলিশ অর্থাৎ ত্রিপুরার যে পুলিশ প্রশাসন সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন। তারা বলেছেন যে রুটিন চেকআপের জন্য তাদেরকে হোটেলের মধ্যে নথিপত্র যাচাই করা হয়েছিল, কোনো রাজনৈতিক উদ্দেশ্য এর মধ্যে ছিল না। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার কড়া নিন্দা করা হয়েছে, তাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যের জন্যই। শুনে নেব এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। लोकसभा अभी देर है लेकिन प्लानिंग तो पहले से ही करना पड़ता है। जैसे यूपी का इलेक्शन है, पंजाब का इलेक्शन है, त्रिपुरा का इलेक्शन है। आप लोगों ने देखा कि कल त्रिपुरा में हमारा लड़का लोग गया तो उसको सबको हाउस अरेस्ट करके रख दिया उसका उधर का गवर्नमेंट। लोकसभा अभी देर है लेकिन प्लानिंग तो पहले से ही करना पड़ता है। जैसे यूपी का इलेक्शन है, पंजाब का इलेक्शन है, त्रिपुरा का इलेक्शन है। आप लोगों ने देखा कि कल त्रिपुरा में हमारा लड़का लोग गया तो
तो उसको सबको हाउस अरेस्ट करके रख दिया उसका उधर का गवर्नमेंट। এই মুহূর্তে সময় গেছে না বিরতি, অনির্বাণের অগ্নিবারে আরো অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর, ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসছে। আর অবশ্যই সাউথ এভিনিউর খবর তো থাকবে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাউথ এভিনিউতে 183 সাউথ এভিনিউতে অভিষেক মনু সিংভি রাজ্যসভার সাংসদ, কংগ্রেসে তার সঙ্গে বৈঠক চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমস্ত আপডেট নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। সাধারণ লোকের সঙ্গে দেখা করেছেন, ডাইরেক্ট কথা বলে তাদের কাছ থেকে অভিযোগ নিয়েছেন। রাজ্য সরকারের দায়িত্ব আছে, তারা তদন্ত করে দেখুন সত্য কি মিথ্যা। আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আদেশে এগুলো হচ্ছে, এটা বিজেপির আদেশে বা সরকারের আদেশে হয়নি। সেই জন্য যদি কোর্টের উপরই আদেশ তাদের বিশ্বাস না থাকে তাহলে তো গণতন্ত্রই চলবে না। সংশোধিত নাগরিকত্ব আইন পিছিয়ে গেল 6 মাস। আজকে সংসদে বলা হয়েছে যে আরো 6 মাস পরে এই আইন কার্যকর করা হবে বা লাগু করা হবে, কি বলবেন? ঠিকই আছে, যেহেতু করোনা কোভিড চলছে, প্রশাসনই চলছে না ঠিক মতো, সেই জন্য এই ধরনের একটা আইনকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে ধরনের প্রসেসের দরকার আছে সেটা হতে পারেনি, সেই জন্য সময় নিচ্ছেন। আজও কালও হবে। দিল্লিতে একটা প্রশ্ন যে আজকে লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা খেলা হবে স্লোগান তুলেছে, এর আগে তারা বলেছিল এবং এমনটাই আজকে তারা কিন্তু করেছে লোকসভার ভিতরে, কি বলবেন? না, বুঝতে পারছি আমরা খেলা হবে বলতে গিয়ে কি করতে চাইছেন। পশ্চিমবাংলায় যখন প্রায় 1 লাখ লোক ঘর ছাড়া ছিল, যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এই যদি খেলা হবে নমুনা হয় তো সারা ভারতবর্ষের লোক এটা নিয়ে শঙ্কিত। আর খেলা হবে দিবস হিসাবে যে দিনটাকে ওনারা ঘোষণা করেছেন 16 আগস্ট, ইতিহাসে আমরা জানি একটা কলঙ্কময় দিন, যে দিনটাকে গ্রেট ক্যালকাটা কিলিং হিসাবে চিহ্নিত হয়ে আছে। এবং সুরাবর্তী দেশ ভাগের জন্য যে দিনটাকে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে সাম্প্রদায়িক হিংসার মাধ্যমে পশ্চিমবঙ্গকে ভাগ করেছিল বঙ্গকে, আর সেই দিনটাকে তারা মনে করিতে চান। তাই আমরা বারবার বলছি এরা পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত করছেন। ইতিহাস আবার তার সাক্ষী হয়ে গেল। ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে তাদের 22 জন লোক গেছিল কাজ করতে, তাদেরকে সেখানকার পুলিশ গৃহবন্দী করে রেখেছে। আপনারা কি ভয় পাচ্ছেন ত্রিপুরাতে তৃণমূল গেলে সেখানেও সরকার করে নেবে? আমাদের এখানে নেতাদেরকে কেস দেওয়া হয়েছে, অমিত শাহকে কেস দেওয়া হয়েছে, কৈলাস বিজয়বর্গীয়কে কেস দেওয়া হয়েছে, যোগীজির হেলিকপ্টার নামতে দেওয়া হয়নি। এত বড় লোক যারা সরকারি পদমর্যাদায়, কে গৃহমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে যদি ব্যবহার করা হয় তো বাইরের লোক গেলে স্বাভাবিক চিন্তা করতে হবে। ওখানে শান্তিতে সব চলছে, অশান্তি হতে পারে, সরকার স্বাভাবিকভাবে সাবধানতা অবলম্বন করেছে। দাদা, একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব মিটিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কমলনাথ থেকে শুরু করে আগামীকাল সোনিয়া গান্ধীর সাথে বৈঠক আছে, কি বলবেন? তৃতীয় জোট বা দ্বিতীয় জোট তৈরির একটা সমস্ত পার্টিগুলি এখন অস্তিত্বের সংকটে ভুগছে, সেই জন্য কোনো রকম ভাবে হাত ধরাধরি করে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি একসময় টিএমসিকে সর্বভারতীয় পার্টি বলতেন, আজকে সর্বভারতীয় কোথাও নেই, যেখানে যেখানে ছিল সেগুলো গুটিয়ে গেছে। সেজন্য ওখানকার স্থানীয় পার্টিদের ধরে কোথাও একটা এমপি সিট, কোথাও একটা এমএলএ সিট নিয়ে জিতে এসে নিজেদের সর্বভারতীয় রূপকে তৈরি করার চেষ্টা করছেন। সেজন্য এই যে পরস্পরের আদান প্রদান কেবল অস্তিত্ব রক্ষার জন্য। दिलीप अगर बात की है पश्चिम बंगाल के मुख्यमंत्री का, उन्होंने कहा है कि प्रधानमंत्री जी को और पार्टी मीटिंग बुलाना चाहिए पेगासस मामले को लेकर, और सुप्रीम कोर्ट प्रोब होना चाहिए, मॉनिटर होना चाहिए, क्या कहेंगे? इलेक्शन के लोकसभा संसद अधिवेशन के पहले ऑल पार्टी मीटिंग बनी थी, वहां क्यों नहीं विषय उठाया? जब कोविड को लेकर के माननीय प्रधानमंत्री ने सारे लीडर्स को बुलाया, कांग्रेस तो वहां गई ही नहीं, तो बैठक बुलाने से आप बॉयकॉट करेंगे, बैठक में विषय नहीं उठाएंगे, संसद चल रही है, संसद के चर्चा में विषय नहीं लाएंगे, केवल हंगामा करके संसद को बाधित करेंगे। इसका मतलब है कि आपकी इच्छा है कि सरकार काम ना करे, कोई विकास की काम ना हो, कोई चर्चा ना हो, संसद का अधिवेशन और इस प्रकार बेकार जाए। हर दिन की इनकी जो नाटक है उससे ही समाहित होती है। उन्होंने यहाँ पर वैक्सीन के लिए और मेडिसिन के लिए ज्यादा मांग की है, क्योंकि वहाँ पर जनसंख्या ज्यादा है पश्चिम बंगाल में। प्रधानमंत्री ने जो मुलाकात हुई है, कर्टेसी मीट हुई है, ये बात सामने रखी है। देखिए, बंगाल की जैसे की पॉपुलेशन ज्यादा है और उसी प्रकार ज्यादा वैक्सीन जा रही है। इसी महीना जुलाई महीना में 90,70,000 वैक्सीन मिलना है बंगाल को, तो बोलिए कौन सा प्रदेश को मिला है? और मिला है तो भी तो बोल रहे हैं कोलकाता में सबसे ज्यादा वैक्सीन दिया गया देश में, तो कहाँ से आया वैक्सीन? सरकार दिया है तो भी ना, तो कलकत्ता में ही सब दे रहे हैं कि गांव में दे रहे हैं, वो भी देखना है। लेकिन केंद्र सरकार ने सारे राज्यों को आबादी के अनुपात में ही और वैक्सीन दे रहे हैं। स्टेट का नाम बदलने की बात कह रही थी, काफी दिन से यहाँ पर लंबित है, और उसकी भी बात करने की उन्होंने कोशिश की है। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, আমরা শুনছিলাম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর নিয়ে এবং অন্যান্য আরো নানা বিষয় নিয়ে, রাজ্যের প্রশাসন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি তার বক্তব্য রাখছিলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তার
মতামত জানাচ্ছিলেন। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, এনএইচআরসি অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তার পাল্টা রাজ্যের রিপোর্ট প্রসঙ্গে এবার রাজ্য সরকারের কাছ থেকে হলফনামার দাবি জানালেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, রাজ্য নিজের নিষ্ক্রিয়তা থাকতে পারে না এবং রাজ্যের তরফ থেকে এতদিনের হিংসায় ঘটনাতে, ভোট পরবর্তী হিংসায় ঘটনাতে যে নিষ্ক্রিয়তা দেখানো হয়েছে বা কিছু ক্ষেত্রে ব্যবস্থা না নেওয়া যেভাবে ঘটেছে তা নিয়ে এখন কখনোভাবেই রাজ্য তার দায়িত্ব অস্বীকার করতে পারে না। শুধুমাত্র রিপোর্ট পেশ করে নয়, হলফনামা দিক রাজ্য সরকার। আমরা শুনে নেব এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। হলফনামা দিয়ে প্রকৃত তথ্যকে তুলে ধরতে পারছেন না। বক্তৃতা করা আর ফ্যাকচুয়াল ইনফরমেশনকে এস্টাবলিশ করা এক জিনিস নয়। তাদের এই প্রতিহিংসার তত্ত্ব, পক্ষপাতদুষ্টের তত্ত্ব বারবার মানুষের সামনে বলেছেন, কিন্তু এই ডিজি তার রিপোর্টের উপরে ভিত্তি করে, সিএসএর রিপোর্টের উপরে ভিত্তি করে 311টি স্থান পরিদর্শন তারা করেছিলেন। পুলিশের রিপোর্টের উপরে ভিত্তি করেই যেখানে তারা মানবাধিকার কমিশন কাজ করেছেন, তো সেইখানে পক্ষপাতদুষ্ট না বলে তারা হলফনামা পেশ করে বলুন যে কেউ মারা যায়নি। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ পর্ব আজ এখানে শেষ করছি। এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার স্বাগত সাউথ অ্যাভিনিউ থেকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে বৈঠকে রয়েছেন কংগ্রেস নেতা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি। 183 সাউথ অ্যাভিনিউতে সেই বৈঠক চলছে এবং আরও কয়েকজন প্রত্যাশী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রত্যাশী আজকে রয়েছেন। তাদের মধ্যে রাজনৈতিক নেতারা রয়েছেন। অখিলেশ যাদবের নাম শোনা যাচ্ছে, যিনি আজ একটু বেশি রাতের দিকে হয়তো আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু আগামীকাল একই রকম ঘটনাবহুল হতে চলেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ঘোষিত যে কর্মসূচি রয়েছে তাতে দুপুর 1টার সময় তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে, রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের সঙ্গে তার বৈঠক সুখেন্দু শেখর রায় বাসভবনে। রাজ্যসভার চিফ হুইপ সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের তার বাসভবনে দুপুর 2:30 নাগাদ সাংবাদিকদের সঙ্গে তার মিট দ্য প্রেস অর্থাৎ এবং একটি হাইটি অর্থাৎ চায়ের নেমন্তন্ন সাংবাদিকদের সঙ্গে তার আলাপচারিতা, ইনফর্মাল কথাবার্তা চলবে এবং এরপর বিকেল ঠিক 4:30 সোনিয়া গান্ধীর সঙ্গে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে 10 জনপথে তার বৈঠক। এর মাঝখানে অর্থাৎ সকালে তার আগে কোনো কর্মসূচি রয়েছে কিনা, বিকেলে অবশ্যই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর কোনো কর্মসূচি রয়েছে কিনা, তার টাইমিং ইত্যাদি বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সূত্রে সরাসরি অফিসিয়ালি কিছু না জানা গেলেও 4টি নাম কিন্তু অন্তত ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে। যে 4টি নাম, যে 4 জনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়া একরকম পাকা বলেই মনে করছেন প্রত্যেকে। প্রকাশ সিং বাদল, অখিলেশ যাদব, এম.কে. স্ট্যালিন তার নাম শোনা যাচ্ছে, তামিলনাড়ু থেকে তিনি আসছেন এবং শিবসেনার কোনো প্রতিনিধি, উদ্ধব ঠাকরে নিজে না এলেও শিবসেনার কোনো প্রতিনিধির সঙ্গেও রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেটা আগামীকাল অথবা আগামী পরশুও হতে পারে। রাষ্ট্রপতি ভবনের সাক্ষাতের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে কোভিড প্রোটোকল নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। তিনি ইতিমধ্যেই নিজে ডাবল ভ্যাকসিনেটেড অর্থাৎ তার ভ্যাকসিনের 2টি ডোজই কমপ্লিট হয়ে গেছে। নতুন করে RT-PCR টেস্টের কোনো প্রয়োজন সাধারণ অর্থে থাকে না কোভিড বিধি বা প্রোটোকল অনুযায়ী, কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে তেমনই কিছু চাওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী আমাদেরকে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসার পর তিনি রাষ্ট্রপতিরও সাক্ষাৎ প্রত্যাশী ছিলেন। তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার এই প্রথম দিল্লি সফরে, কিন্তু সেক্ষেত্রে কোভিড বিধি এখনো পর্যন্ত কিছুটা বাদ সাজছে। এছাড়া RT-PCR টেস্ট এত দ্রুত করা এবং তার রিপোর্ট হাতে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সময়ের সমস্যা রয়েছে। তার ফলে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তার কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না, যদিও ইচ্ছে রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবার তার এবারের সফরেই। কিন্তু রাজনৈতিক কর্মসূচি যা রয়েছে এবং যা ইতিমধ্যেই চলছে, আজকের দিনটি এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি, এটা মাথায় রাখতে হবে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবাদিকদের সামনে জানিয়েছেন শাবানা আজমি, জাভেদ আখতারের মতো বিশিষ্ট জনেরাও তার সাক্ষাৎ চান, যারা সম্ভবত আগামীকাল আসতে চলেছেন তার সঙ্গে দেখা করতে। এবং আজকে এরপর থেকে অর্থাৎ অভিষেক মনু সিংভি বৈঠক করে বেরিয়ে যাওয়ার পর 7:30, 8টা বা আরও রাতে 9টা বা 10টা নাগাদ কোনো হেভিওয়েট আসেন কিনা তার সঙ্গে দেখা করতে, বা আরও কয়েকজন হেভিওয়েট আসেন কিনা, আরও কোনো গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে চোখ রাখতে হয় কিনা তাকে, বা গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য তাকে সময় দিতে হয় কিনা, সেদিকে কিন্তু ইতিমধ্যে আমাদের নজর রয়েছে। সাউথ অ্যাভিনিউ থেকে প্রতিটি বৈঠকের প্রতিটি মুহূর্তে খুঁটিনাটি আপডেট আমরা আজ সকাল থেকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমি অনির্বাণ রয়েছে, আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ রয়েছে, আমার আরেক সহকর্মী স্বর্ণালীও রয়েছেন আমার সঙ্গে এবং স্বর্ণালীর সঙ্গে রয়েছেন তার ভিডিও জার্নালিস্ট
হেমন্ত, আমরা প্রত্যেকেই আপনাদেরকে আজ সকালে সাউথ এভিনিউ, বিজয় চক সহ বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে দিল্লি সফরে। আমরা আরো একবার শুনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আসার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক প্রসঙ্গে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3rd टाइम चुनाव होने का बाद बंगाल का जनता को आशीर्वाद लेके हमारा जो गवर्नमेंट आए, उसका बाद प्राइम मिनिस्टर का साथ चाहे राष्ट्रपति जी का साथ हमारा मुलाकात करने का मौका नहीं मिला। एक दफे प्राइम मिनिस्टर गया था कलाई कुंडा में, तब तो हम वो मीटिंग था, उसमें इंडिविजुअल मीटिंग करने का कोई ये नहीं था। तो इसी के लिए मैं आफ्टर 2 इयर्स दिल्ली में आया और हम प्राइम मिनिस्टर का पास मिलने के लिए गया था। ये विजिट हमारा पूरा काटिसी विजिट है कि चुनाव का बाद एक दफे भेंट करने पड़ता ही है सब। ये हमारा कॉन्स्टिट्यूशन का मुताबिक एक प्रोटोकॉल होता है। আমরা শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় আরো কিছু বক্তব্য। और पेगासस में मैं चाहती हूँ कि प्राइम मिनिस्टर एक ऑल पॉलिटिकल पार्टी मीटिंग बुलाए, मीटिंग बुला के सबके साथ बात करके ओपिनियन लेके कोई ना कोई सुप्रीम कोर्ट से इंक्वायरी हम लोग को होना चाहिए। हमने लीड करेंगे, नो कंट्री विल लीड, वी आर द फॉलोअर्स। তৃণমূল কংগ্রেস বা আপনি চান বা না চান আপনারা তো অটোমেটিক চয়েস হয়ে উঠছে। আপনারা ভালো থাকুন, বৃষ্টিতে ভিজবেন না। আপনারা मुकुल बाड़ी की बस चलना क्या? मुकुल बाड़ी की तो बस के बोल आप लोगों को मुकुल का घर में बैठने के लिए मैं इंतजाम किया है। अच्छा हमें खुली अच्छी আমরা শুনছিলাম জোট রাজনীতির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যখন তাকে জিজ্ঞাসা করা রিপাবলিক বাংলার তরফ থেকে, আমি জিজ্ঞাসা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন অটোমেটিক চয়েস হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস আগ্রহ দেখাচ্ছে না। অটোমেটিক চয়েস এই অর্থে যে আন্তরিকতার প্রশ্ন এবং লাগাতার 3 বার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এ রাজ্যের শাসনভার পেয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে জেতার পর বিজেপিকে হারিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যের পর বিজেপি বিরোধিতার প্রশ্ন, নরেন্দ্র মোদী বিরোধী জোট গঠনের প্রশ্নে তৃণমূল কংগ্রেস এবং তার নেতৃত্ব অটোমেটিক চয়েস হয়ে উঠছে। এই প্রশ্নের পরেই কিছুটা থমকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বৃষ্টি হচ্ছে আপনারা ভালো থাকুন। অর্থাৎ সরাসরি এই প্রশ্নের বক্তব্য, এই প্রশ্নের কোনো উত্তর এড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটে এখনো পর্যন্ত কি কিছু সমস্যা রয়ে গিয়েছে নাকি পুরো জোটটা পেকে ওঠার আগে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দান অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দানের প্রশ্নে আদৌ কোনো তাড়াহুড়ো করতে চায় না তৃণমূল কংগ্রেস, অনেক সাবধানী থাকতে চান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কোনোভাবে তাদের নেতৃত্ব দানের ভূমিকা নিয়ে আগ্রহের জন্যই জোটটা দানা পাকল না, এমন কোনো রাজনৈতিক অভিযোগ বা এমন কোনো রাজনৈতিক দায় সম্ভবত তারা কাঁধে রাখতে চান না এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য সরাসরি সে প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া। এবং এখানেই বারবার রাজধানীতে প্রশ্ন উঠছে, বিজেপির তরফ থেকে কিছুটা কটাক্ষ আসে যে বিরোধী রাজনৈতিক জোটের মুখটা তাহলে কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কসরত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত চেষ্টা তাহলে কিসের জন্য, যদি তার এবং তার নিজের দলের জন্য কোনো দাবি নাই থাকে? তবুও বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই প্রশ্নে নিরাপত্তার রাস্তায় নেওয়া হচ্ছে, নিরাপত্তাই বজায় রাখা হচ্ছে। কোনো প্রলোভনেই কিন্তু তারা, কোনো প্রলোভনের ফাঁদে অথবা কোনো কটাক্ষের জবাবেও কিন্তু তারা বিন্দু মাত্র একেবারে ইনস্টিগেটেড হওয়া সেটা তারা হচ্ছে না এবং কোনোভাবে বিরোধী জোটের নেতৃত্ব প্রসঙ্গে তারা একটি শব্দ ব্যয় করছে না। তাদের একমাত্র আগ্রহের বিষয় জোটটা যাতে তৈরি হয় এবং সেই জোট তৈরি করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টা ত্রুটি রাখবেন না। যারাই তার সঙ্গে দেখা করতে চাইছেন তার সঙ্গে তিনি দেখা করবেন, তাদের সঙ্গে তিনি দেখা করবেন এবং তার যা করণীয় তিনি করবেন। অত্যন্ত উল্লেখযোগ্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই এই সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আসার পর যে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের ভোট তো সামনে, আগামী বছরই এই দুটি রাজ্যে ভোট, 2022 এবং 23 মিলিয়ে মোট 8টি রাজ্যের বিধানসভা ভোট রয়েছে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য যে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ ভোটের প্রস্তুতি শুরু করা দরকার। অর্থাৎ এখন থেকেই বিরোধী রাজনৈতিক জোটের সলতে পাকানো প্রয়োজন কেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা স্পষ্ট করেছেন আজকে তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। আমরা আনন্দ শর্মার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর আনন্দ শর্মা এই প্রসঙ্গে কি বলেছেন তার সঙ্গে বৈঠকের পর একবার শুনে নেব।
पर उन्होंने देश को एक संदेश दिया, पूरे देश में और हर पार्टी को एक संदेश दिया। आम जनता जब खड़ी होती है, सच्चाई के साथ खड़ी होती है, तो उस सच्चाई का क्या परिणाम आता है, ये मैंने ममता जी को आज बधाई दी। सर, आपकी आवाज धीरे आ रही है, कंग्रेचुलेट किया। हमारे बहुत पुराने संबंध हैं, बहुत पुराने संबंध हैं, हम साथी रहे हैं। और कमलनाथ जी 2024 को लेकर क्या रणनीति पर बात? हमने कोई रणनीति की बात नहीं करी जी, कोई रणनीति की बात नहीं करी, वो हमारी नेता करेंगी। पर हमने देश में आज क्या स्थिति है, आज महंगाई, आज कानून व्यवस्था, आज ये दबाने और छिपाने की राजनीति, ये राजनीति पर आवश्यक बात करी है। ममता जी और मेरे बहुत घनिष्ठ संबंध हैं, पुराने संबंध हैं। हमने बरसों एक साथ काम किया है। जब मैं भारतीय युवा कांग्रेस में था, ममता जी भी साथ थी, सहयोगी। और जब मैं भारतीय युवा कांग्रेस का अध्यक्ष था, ममता जी महामंत्री थी। तो हमने इस देश में 80 के दशक में बड़ा काम किया है। और देश के बाहर भी जो हमारे बड़े बड़े अंतर्राष्ट्रीय इनिशिएटिव युवा कांग्रेस के रहे हैं, 1985 की नॉन अलाइंड यूथ कॉन्फ्रेंस, 1987 की एंटी अपार्थाइड कॉन्फ्रेंस, उसमें ममता जी ने बड़ी नज़दीकी से हमारे साथ हमने इकट्ठे मिलकर काम किया। फिर हम कैबिनेट में मंत्री इकट्ठे थे। तो हमारे व्यक्तिगत संबंध हैं, राजनीतिक ही नहीं है। और मैं ममता जी का एक सम्मान करता हूँ, प्रशंसक हूँ। जिस तरह से बहादुरी से उन्होंने अभी चुनाव लड़ा और वो विजयी हुई, वो देश के प्रजातंत्र के लिए एक महत्वपूर्ण चुनाव था। क्योंकि पहली बार चुनाव के बाद दिल्ली आई हैं, तो इसलिए मैं उनको मिलने के लिए आया। उन्होंने निमंत्रण दिया और मैं मिला, चाय पी और अपना जा। सर, कोलकाता से उन्होंने एक मैसेज भी दिया कि 2024 से पहले अब ये वक्त आ गया है कि जिस वक्त में बैठ के अपोजिशन को एक साथ होना चाहिए और एक मुहिम बनानी चाहिए अगर मोदी सरकार को हटाना है 2024। देखिए, उस पर भी बात हुई आप। समान विचार वाले, ये तो मेरा सदैव दृष्टिकोण रहा है कि जो समान सोच के, समान विचार के लोग हैं, जो भारत के संवैधानिक प्रजातंत्र में निष्ठा रखते हैं, उनको नज़दीकी से एक साथ सहमति ज़रूर रहनी चाहिए। पर इस पे जो भी आगे बात बढ़ती है या जो भी कोई निर्णय होते हैं, मैं कांग्रेस पार्टी का सदस्य हूँ, वो श्रीमती सोनिया गांधी हमारी नेता है, कांग्रेस पार्टी की प्रेसिडेंट है, वही वो बातचीत करेंगी मेरे ख्याल से। ममता जी और वो कल मिल रहे हैं, तो ये तो सोनिया जी का अधिकार है, विशेष अधिकार है। सर आखिरी सवाल, आपको लगता है कि ममता बनर्जी में वो पोटेंशियल है, वो क्षमता है कि नेतृत्व कर सकती हैं, सबको लेके? देखिए, ममता बनर्जी देश की एक प्रमुख नेताओं में से हैं जिनका सम्मान है। আমরা শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বৈঠকের পর রাজ্য বিজেপির তরফ থেকে মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এ প্রসঙ্গে কি মন্তব্য করেছেন। সমন্বয়ের মধ্যে দিয়ে রাজ্যও চলে, কেন্দ্রও চলে। যুদ্ধন্দেহী মনোভাব ত্যাগ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হচ্ছে, এ তো একটা আনন্দের বিষয়। রাজ্যের দাবি দাবা নিয়ে তিনি কথা বলবেন, সুবিধা অসুবিধার কথা বলবেন, প্রধানমন্ত্রী শুনবেন, প্রধানমন্ত্রী বলবেন, উনিও শুনবেন। আমরা শুনছিলাম রাজ্য বিজেপির তরফ থেকে মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। সাউথ অ্যাভিনিউতে রয়েছি আমরা। আজ সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একের পর এক সাক্ষাৎ প্রার্থীরা আসছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, মূলত কংগ্রেস থেকেই আজকে দেখা করতে এসছেন বিভিন্ন সাক্ষাৎ প্রার্থীরা। আমরা কমলনাথকে দিয়ে শুরু করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যার দীর্ঘ রাজনৈতিক জীবনের পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন এবং কমলনাথও বলেছেন তাদের বহু পুরনো রাজনৈতিক সম্পর্ক, কলকাতার রাজনৈতিক সম্পর্কের সূত্রে, কলকাতার সূত্রে আবদ্ধ কমলনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে আবারও একবার 183 সাউথ এভিনিউর সামনে আমরা কিছুটা তৎপরতা লক্ষ্য করছি। আজ সারাদিনই ঠিক এই তৎপরতার ছবিটা লক্ষ্য করা গেছে এই বাড়িটির সামনে। আমি আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপকে বলবো দেখানোর জন্য।
বিশ্বরূপ, এই মুহূর্তে যে ছবিটি 183 সাউথ এভিনিউ থেকে দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আরও একবার সরাসরি চলে যাব স্বর্ণালীর কাছে, সোজাসুজি স্বর্ণালী।